এই জার্নিতে ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম দুটোই কিন্তু অ্যাভেলেবেল। বাংলাদেশের বিখ্যাত মাছ হচ্ছে কোরাল ফিশ। এইরকম নদীপথে পরিবহনের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যাত্রীদের নিরাপত্তা বা প্যাসেঞ্জার সিকিউরিটি। আর এই যে ভেতরে যে প্রপেলারগুলো চলছে, যে সেই প্রপেলার ঘোরার ফলে কিন্তু এইভাবে জল আর কি সরে যাচ্ছে। মিষ্টি খাওয়া আর এবার কপালে নেয়, নিতাই বাবুর দোকান বন্ধ। মাঝ নদীতে কোথাও জাহাজকে এমার্জেন্সি নোঙর করতে হলো, ঠিক আছে, সেক্ষেত্রে এই অ্যাঙ্কারগুলোকে জলে ফেলে দেওয়া হয়। এই হচ্ছে আমাদের কেবিনের রুমের চাবি। আর সেই সাথে ফিল করতে হবে বাংলাদেশের এই নদীপথের দুর্দান্ত সৌন্দর্য, আর সেই সাথে লঞ্চের জার্নি। হালকা শীতের আমেজ নিয়ে কুয়াশা ঘেরা সকাল। আজকের গল্প শোনাচ্ছি ফ্রম বরিশাল। আজ 8ই ডিসেম্বর। বাংলাদেশের মাটিতে অতিক্রান্ত প্রায় 10টা দিন। এই 10 দিনে অনেক জায়গা ঘুরেছি, কিন্তু সব কিছুর মধ্যেই একটা খাপছাড়া ব্যাপার ছিল। ড্রোনের চক্করে শুরুতেই কয়েকটা দিন নষ্ট হয়েছে। পূর্ব পরিকল্পিত প্ল্যান ব্যর্থ হয়েছে। অবশেষে আগের দিন অর্থাৎ 7ই ডিসেম্বর বিকেলে সেই ড্রোন ফেরত পেয়েছি মানসিক শান্তি। তাই সেই দিন সন্ধ্যাতেই বেরিয়ে পড়লাম ঢাকা থেকে বরিশাল যাওয়ার লঞ্চ ধরবো বলে। সারাদিন বৃষ্টির পর সন্ধ্যে থেকে আবহাওয়া কিছুটা ভালো হয়েছে, আর সেই সাথে বেড়েছে ঠান্ডার প্রভাব। বাংলাদেশে কিন্তু 3টে জিনিস খুব বিখ্যাত, একটা হচ্ছে ট্রেন, একটা লঞ্চ, একটা হচ্ছে বাস। তো ট্রেনের জার্নি করেছি, বাসের জার্নি করেছি, আজকে করতে যাচ্ছি লঞ্চের জার্নি। এর আগে অবশ্য যখন সেন্ট মার্টিনে গিয়েছিলাম তখন ক্রুজের জার্নি করেছি। বাট এই যে ঢাকা থেকে যে বরিশাল যে লঞ্চগুলো চলাচল করে, এটা কিন্তু কি বলবো, ওয়ার্ল্ড ফেমাস। তো এর জন্য এখন চলেছি হচ্ছে এখান থেকে রিক্সা করে সদরঘাটের পথে, যেখান থেকে রাত্রি 8টার সময় লঞ্চ ছাড়বে। এমনি তো ঢাকাতে খুব জ্যাম হয় সন্ধ্যাবেলা, আজকে শুক্রবার তার উপরে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর সেই সাথে কিন্তু লাগছে ভীষণ ঠান্ডা। এমনিতে হঠাৎ করে বৃষ্টি হওয়ার পরে ভালো রকম ঠান্ডা পড়েছে। তো মোটামুটি অনেকেই সোয়েটার জাম্পার পরে ঘুরছে, তাই ভাবছিলাম যে এত ঠান্ডা কিছু নেই, কী করবো, একটা সোয়েটারকে কিনে নেবো। তো আজকে সকালে রাজীব ভাই এসেছিল, রান উইথ রাজীব। তো ও ড্রোনটা ছিল আমার কাছে, ড্রোনটাও দিয়েছিল ব্যবহারের জন্য। তো সেই ড্রোনটা আজকে সকাল নিতে এসেছিলো। নিতে আসার সময় আমাকে এই জাম্পারটা ওই আর কি তৈরি করে, ওর ওখানে ফ্যাক্টরিতে তৈরি হয়। তো এই জাম্পারটা আজকে উপহার দিয়েছে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, এটা নাকি ওয়ার্ল্ডের বিখ্যাত বার্ন হসপিটালগুলোর মধ্যে অন্যতম, যেখানে আগুনে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা করা হয়। ঢাকাতে যে কয়েকদিন ছিলাম প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় কোথাও না কোথাও গিয়েছি। আর একটা অভিজ্ঞতা রোজই হয়েছে, সেটা হলো এই শহরে ট্রাফিক জ্যাম। শুনতে অবাক লাগবে, একদিন রিক্সাতেই 2.25 ঘন্টা জ্যামে আটকেছিলাম। আজকে ইউনিভার্সিটি এলাকা থেকে সদরঘাট পর্যন্ত আসতে প্রায় ঘন্টাখানেক ধরে চলছে আমাদের রিক্সা সফর। আমরা প্রায় পৌঁছে গেছি ঢাকা সদরঘাটের কাছে, আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আরে ব্রেক করছে তো, রানিং এ বলে ধাক্কা লেগে গেছে। জ্যাম কাটিয়ে রিক্সায় ঠোকাঠুকি এড়িয়ে অবশেষে পৌঁছালাম ঢাকা নদী বন্দরের টার্মিনাল নাম্বার 1-এ। তবে লঞ্চে ওঠার আগে আরও একটা জায়গায় যাওয়ার ছিল। এই হচ্ছে বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট। বরিশাল যাওয়ার লঞ্চ ওঠার আগে চলুন এখানে আমরা করবো হচ্ছে ডিনার, আর সেই সাথে এই রেস্টুরেন্টের রিভিউ আপনি দেখে দেবেন। এই রেস্টুরেন্টে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু ব্লগিং অ্যালাউ নয়, ফুড ব্লগার্স অ্যালাউ নয়। তো এখানকার যে ওনার আছেন তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে ফুড ব্লগার্স কেন অ্যালাউ নয়। বললো যে এখানে প্রাইভেসি নষ্ট হতে পারে, অনেকে একটু হই হুল্লোড় করে, তার জন্য ইয়ে নয়। খাওয়ার রিভিউ আমি পরে দেবো, আগে শুধু একবার ঘুরে আপনাকে দেখাচ্ছি রেস্টুরেন্টটা। দারুণ দুর্দান্ত এখানকার ভিউজ। এই রেস্তোরাঁ থেকে বুড়িগঙ্গা এবং একই সাথে যাত্রীদের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা নানা রঙের আলোতে সাজানো লঞ্চগুলো থেকে আলোর ছটা যেন ঠিকরে পড়ছে। আলো ঝলমলে এই সন্ধ্যাকালীন পরিবেশ দেখে বোঝা মুশকিল এটা কি বাংলাদেশ নাকি বিশ্বের প্রথম সারির কোনো দেশ। এত সুন্দর একটা জায়গা না দেখলে মানে অনেক কিছু মিস করে যেতাম। লঞ্চে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিনা সেটা জানি না, সেটা লঞ্চে উঠে দেখবো। বাট লঞ্চে ওঠার আগে এখান থেকে আমি খাওয়া দাওয়া করে উঠবো। রেস্তোরাঁর টেবিলে বসে মেনু কার্ড খুলে বিভিন্ন রকম খাবার দাবারের নাম এবং তাদের দামের সাথে পরিচিত হলাম। যতক্ষণ আমাদের ডিনার আসছে আমি কফিটা শেষ করি, আর সেই সাথে আপনারা এনজয় করুন পাখির চোখে এই বুড়িগঙ্গার যে রিভার ভিউ, সেটা কতটা সুন্দর।
যতক্ষণ আমি ড্রোন ফ্লাই করছিলাম ততক্ষণে টেবিলে হাজির হয়েছে আমার অর্ডার দেওয়া এই রেস্তোরাঁর রকমারি খাবার দাবার। আরাফুর ওকেই আমি বললাম যে আজকে যা যা এখানকার স্পেশাল সব নিয়ে এসো। এই হচ্ছে সামাক মাশোয়ারি। সামাক মাশোয়ারি যে আইটেম, এর মধ্যে রয়েছে বাংলাদেশের বিখ্যাত কোরাল ফিশ, সেই কোরাল ফিশের আর কি বারবিকিউ, অ্যারাবিয়ান স্যাফরন রাইস, 2 রকম সস রয়েছে, টমেটো রয়েছে, আর সেই সঙ্গে তো কফি রয়েছে, আর নান রয়েছে এখানে। এই নানের সাথে যে আইটেম আছে এটা হচ্ছে শিশ তাওয়াক। এখানে রয়েছে চিকেন, বোনলেস চিকেন, সেই সঙ্গে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আর স্যালাড রয়েছে। এই যে কোরাল মাছটা দিয়েছে, এই মাছটা মোটামুটি 4 থেকে 500 গ্রাম ওজনের মাছ হয়। তো এটা অ্যাকচুয়ালি 1:1 ডিশ, বাট এটা দুজনে শেয়ার করতে পারবে। বাংলাদেশের কোরাল মাছ বিখ্যাত, ভালো টেস্ট। এ হচ্ছে অ্যারাবিয়ান স্যাফরন রাইস, অন্যরকম খেতে কিন্তু খুব টেস্টি। আর তার সাথে এই কোরাল মাছ, এমনিতেই ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই নান হয়ে গেছে ঠান্ডা। বোনলেস চিকেন দারুণ, খাবারটা দুর্দান্ত ছিল। কত খাবার তো খেতে পারবো না, তো বললাম যে খাবার পার্সেল কইরা দেন, লঞ্চে যাইয়া খামু, কারণ লঞ্চ ছাড়া চলবে, আমাকে ব্লগিংও করতে হবে। আর যে লঞ্চে যাব সেই লঞ্চের মালিক আর এই রেস্তোরাঁর মালিক হচ্ছে সেম। তো বললাম যে কখন ছাড়বে, বললো 9টার সময় ছাড়বে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে এলাম লঞ্চঘাটের টার্মিনালে। মাথা পিছু 10 টাকা দিয়ে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম টার্মিনালে। আপনার লঞ্চের টিকিট থাকলেও কিন্তু টার্মিনালে প্রবেশ করার জন্য 10 টাকা দিয়ে টিকিট কাটতেই হবে, এটা হচ্ছে টার্মিনালের এন্ট্রি ফি। এবার আমরা যাবো হচ্ছে মানামি লঞ্চে, মানালি নয় কিন্তু মানামি, সুনামির বোন হচ্ছে মানামি। আসুন আমরা সবাই এগিয়ে চলি আমাদের ঝকঝকে আলোকে সাজানো লঞ্চের দিকে। সেই লঞ্চের হর্ন, এই হচ্ছে সদরঘাট টার্মিনাল, যেখানে পরপর সমস্ত লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, যাদের গন্তব্য হচ্ছে বরিশাল। লেখা আছে এখানে ঢাকা বরিশাল লঞ্চ। আর এই লঞ্চ ঘাটেও দেখুন কত দোকান রয়েছে, জলের বোতল থেকে শুরু করে কলা, ডিম, খেলনা এসছে, খেলনাও বিক্রি হচ্ছে। বাংলাদেশ কিন্তু হচ্ছে নদীমাতৃক দেশ, আর এই দেশে নদীপথে যাওয়ার কিন্তু আলাদা একটা গুরুত্ব রয়েছে। মানে নদীপথ আর এই আলোক সজ্জায় সজ্জিত লঞ্চগুলো কিন্তু জার্নিকে আলাদাই মাত্রা এনে দেয়। চলুন আমরা উঠে পড়ি আমাদের মানামি লঞ্চে। এই মানামি হচ্ছে 4 তলা লঞ্চ। এই লঞ্চ কিন্তু টুরিস্ট লঞ্চ নয়, এই লঞ্চ কিন্তু হচ্ছে জনপরিবহন বা গণপরিবহনের লঞ্চ। আমরা যেমন বেড়াতে যাচ্ছি, কিন্তু এখানে কিন্তু সিংহভাগ যাত্রী হচ্ছে যারা এখানে নদীপথকে ব্যবহার করে তাদের যাতায়াতের জন্য। ঢাকা থেকে বরিশাল মাত্র 459 টাকা। এই হচ্ছে আমাদের কেবিনের রুমের চাবি, 206 নম্বর রুম, ডবল কেবিন। এখানে স্টাফ রয়েছেন যিনি আর কি ব্যাগ নিয়ে যাবেন। আর সিঁড়িগুলো শুধু দেখুন কত সুন্দর। এই হচ্ছে ভিআইপি গোল্ড প্ল্যাটিনাম, তার হচ্ছে ডেস্ক। লঞ্চের করিডোর ধরে হেঁটে যাওয়ার সময় এর ইন্টেরিয়ার সত্যি আমাকে ইমপ্রেস করছিল। এই যে ডিজাইন কত সুন্দর। এই হচ্ছে আমাদের রুম, ডবল কেবিন, রুম নম্বর 206 বা কেবিন নাম্বার 206। আর বাইরেটা দেখুন, এখানে এরকম চেয়ার রয়েছে বসার জন্য, চেয়ারের সাথে সাথে দেখুন এরকম টেবিল রয়েছে। তো এই টেবিলটা কিন্তু উঠিয়ে দিয়ে এই টেবিলে কিন্তু আপনারা চা, কফি বা টুকটাক খাওয়া দাওয়া কিন্তু করতে পারবেন। যখন সকাল হবে তখন 1 কাপ গরম গরম চা নিয়ে এখানে বসে পড়তে হবে, আর সেই সাথে ফিল করতে হবে বাংলাদেশের এই নদীপথের দুর্দান্ত সৌন্দর্য, আর সেই সাথে লঞ্চের জার্নি। এই হচ্ছে আমাদের কেবিন, ঢুকে ঢুকে সামনের চোখে রয়েছে টিভি, এইদিকে রয়েছে 2টো ফ্যান, এদিকে মিরর রয়েছে, এরকম খাট রয়েছে, মোট্টু ছোটু আমারই মতো বালিশ রয়েছে, কম্বল রয়েছে, আর এখানে একটা আলমারি রয়েছে, টিভি রিমোট রয়েছে, জলের বোতল রয়েছে, গ্লাস রয়েছে, আর সব থেকে ইম্পর্ট্যান্ট ফোন চার্জ দেওয়ার জায়গা। এখানে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে, আর এই পর্দা কিন্তু টেনে দেওয়া যাবে দরজা খোলা রেখেও। এত সুন্দর লাইট না, চোখ ধাঁধানো। এতদিন ছবিতে দেখেছি, গল্প শুনেছি, ভিডিওতে দেখেছি, আজকে নিজের এই চর্ম সর্বস্ব চক্ষুতে প্রত্যক্ষ করছি। আর এগুলো দেখার জন্য কিন্তু বাংলাদেশ আসতেই হবে। পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার মেশিন রয়েছে, কিন্তু আপনারা পানীয় জল ফ্রি অফ কস্ট নিতে পারবেন। পুরুষ টয়লেট, বেসিন রয়েছে, এদিকে একটা, এদিকেও একটা বেসিন রয়েছে, টয়লেট। এটা হচ্ছে এখানকার ক্যান্টিন, যে ক্যান্টিন থেকে কিন্তু আপনারা রাত্রের যে ডিনার অর্ডার দিতে পারবেন। এখানে মাছও রয়েছে, মাংস রয়েছে, আর চা তো রয়েছে। চা তো আমরা অবশ্যই এই জার্নিতে খেতে খেতে যাবো। এরকম ক্যান্টিন কটা আছে টোটাল লঞ্চে? এদিকে একটা আছে, আর নিচতলা একটা আছে। খাবারের যে দাম, সেই দামও দেওয়া রয়েছে, এবং সেই সাথে এখানে কী কী খাবার পাওয়া যাবে তারও কিন্তু একটা তালিকা রয়েছে। আর সেই সাথে কিন্তু এখানে ফাস্ট ফুডও রয়েছে। 4 তলা লঞ্চ, আমরা রয়েছি 2 তলায়। এবার আমরা যাবো হচ্ছে 3 তলায়।
মাস্টার ব্রিজ, এখান থেকে আর কি যে চালক তিনি তার লঞ্চ অপারেট করেন। এই আপার ডেকটা কত বড় শুধু দেখুন, বিশাল বড়, বিশাল। আমি আরেকটা লঞ্চ আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, তাহলে মোটামুটি একটা ধারণা চলে আসবে যে কত বড় হয় এই ঢাকা থেকে বরিশাল যাবার লঞ্চগুলো। এর আগে কিন্তু এই লঞ্চগুলোতে বিশাল ভিড় হতো, কিন্তু পদ্মা সেতু চালু হয়ে যাওয়ার পর থেকে লঞ্চের ভিড় এখন অনেকটাই কমে গিয়েছে, এটাই আর কি শুনলাম। অনলি কফি, এখানে একটা কফির শপও রয়েছে, ছোটোখাটো দোকান, আর এখানে কেক, বিস্কুট, সমস্ত খাবার। হ্যালো, কেমন আছো? কোথায় যাওয়া হয়? বরিশাল। কোল্ড ড্রিঙ্কসও রয়েছে, অনেক কিছুই রয়েছে দোকানে। কী কী মূল্যের কী কী কেবিন রয়েছে? সিঙ্গেল কেবিন 1000 টাকা, ডাবল কেবিন 2000 টাকা, ফ্যামিলি কেবিন 3000 টাকা, ডিলাক্স আছে 3500 টাকা, তারপর সেমি ডিলাক্স আছে 2200 টাকা, সোফা আছে 600 টাকা, বিএপি 8000 টাকার আছে, তিনটা 10,000 টাকার আছে, একটা 10,000 টাকার একটা। জি। দাদা হর্ন দিন, হর্ন দিন। রাত 9:22 আমাদের লঞ্চ ফাইনালি ছেড়ে দিল ঢাকার এই সদরঘাট থেকে বরিশালের পথে। লাইটের ফোকাস কত! আর এই লাইটের কারণ হচ্ছে, কারণ এই নদীতে কিন্তু এই বুড়িগঙ্গায় ছোট ছোট যাত্রীবাহী নৌকা রয়েছে, ছোট ছোট মাছ ধরার নৌকা রয়েছে, কোনো রকম যাতে দুর্ঘটনা না ঘটে। লাইটটা শুধু দেখুন, লাইটটা। এই নদীপথের দেখুন দুই ধারে কিন্তু বিভিন্ন ধরনের সমস্ত লঞ্চগুলো রয়েছে, বিভিন্ন সাইজের, বিভিন্ন ধরনের, বিভিন্ন টাইপের কিন্তু লঞ্চ রয়েছে। এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে। সদরঘাটের সাথে আমাদের দূরত্ব আস্তে আস্তে কমে আসছে। এই যে এত লাইট এর আগে আমরা দেখছিলাম নদীর ধারে আলো ঝলমলে পরিবেশ, সেটা কিন্তু আর নেই। এবার কিন্তু আস্তে আস্তে নিকশ কালো যে বুড়িগঙ্গা, তার মধ্যে দিয়ে আমাদের লঞ্চ চলবে। আর সেই সাথে একটা ভালো খবর, আকাশ কিন্তু পরিষ্কার, বৃষ্টির কোনো লেশ মাত্র নেই, দারুণ হাওয়া দিচ্ছে, আকাশের সঙ্গে দেখা দিয়েছে সমস্ত তারারা, এবং এই মেঘমুক্ত নদীপথ ধরে কিন্তু আমরা চলেছি বরিশালের দিকে। আমি জানি আপনাদের অনেকের এখন মনে হবে যে কেন জার্নিটা রাতের বেলায়, দিনের বেলা নয় কেন। অ্যাকচুয়াল বরিশাল যাওয়ার যে লঞ্চগুলো সেগুলো সব রাত্রেই ছাড়ে, তবে এই জলপথে আমরা দিনের বেলাতেও আসবো। আজকে আমরা বরিশাল যাচ্ছি, আগামীকাল আমরা বরিশাল থেকে ফিরে আসবো, তারপরে রাজশাহী যাব, এবং আরও একদিন আমাদের প্রোগ্রাম রয়েছে চাঁদপুর যাওয়ার। বরিশালের আগেই চাঁদপুর পড়ে, সেই চাঁদপুরে যখন আমরা যাব দিনের বেলায়, তখন কিন্তু এই দিনের বেলায় এই যে নদীপথের যে সৌন্দর্য, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আমার কোনো একটা ব্লগে। এই যে আমরা নদীপথ ধরে চলেছি, নদীর ওই পারটা হচ্ছে কেরানীগঞ্জ, হাসনাবাদ কেরানীগঞ্জ, আর এই পারটা হচ্ছে ঢাকা। এই যে ব্রিজটা আমরা পার করে এলাম, এই ব্রিজটা কিন্তু এই কেরানীগঞ্জ আর ঢাকাকে কানেক্ট করেছে সড়ক পথে। আপনারা যে লঞ্চে সফর করছেন, এনারা কিন্তু খাবার দাবার প্রোভাইড করবে, তবে খাবার দাবারের দাম কিন্তু টিকিটের দামের মধ্যে ইনক্লুড নয়, খাবার দাবার কিন্তু আলাদা করে কিনতে হবে। তো ইলিশ মাছ এখানে 300 টাকা, 300 টাকা এক পিসের দাম। আর ভাতটা যদি আমরা নিই তাহলে ওটা এক্সট্রা নিতে হবে। আচ্ছা, চা কফি তো আছে, আপাতত আমাকে চা দিন 1 কাপ, তারপরে আমরা বলছি, ঠিক আছে? আপাতত এই নদীপথ ধরে যেতে যেতে এই চাটা এনজয় করি। এমনিতে ঠান্ডা লাগছে, সেই সাথে গরম চা। চা পানের সাথে সাথেই আগামীর প্যাসেঞ্জারদের অনুরোধ করব, চায়ের কাপ, প্লাস্টিকের প্যাকেট এগুলো আপনার নদীতে না ফেলে লঞ্চের মধ্যে যে ডাস্টবিন রয়েছে সেখানে ফেলুন। দীর্ঘ এই লঞ্চ সফরের কোনো এক ফাঁকে আলাপ হয়ে গিয়েছিল এই লঞ্চের সুপারভাইজার শুভবাবুর সাথে। ওনার সাথে ঘুরে দেখেছিলাম এই পুরো লঞ্চটা, এবং জেনেছিলাম লঞ্চ সংক্রান্ত অনেক তথ্য যেগুলো এর আগে আমার জানা ছিল না। এই যে আপনার মাথার উপরে এই একটা ক্যামেরা, হ্যাঁ, পুরো লঞ্চটাকে রাখা হয়েছে
84টা সিসিটিভি ক্যামেরার সার্ভাইলেন্স সিস্টেমে। সার্ভাইলেন্স সিস্টেমটা একদম পারফেক্ট এখানে। সুযোগ বুঝে সেই প্রশ্নটা করলাম যেটা আমরা অনেকেই জানতে চাই। ধরুন কোনো ডেকে কিছু করতে গিয়ে হয়তো পড়ে গেছে, আপনারা বুঝতে পারবেন? অবশ্যই। আমাদের 63% হলো কি আমাদের ক্রু, দ্যাট মিনস স্টাফ। ধরুন ক্ষমতা 914 জন। লাইফ বয় কয়টা আছে, ফায়ার বাকেট, অগ্নি নিরাপক যন্ত্র, হস্তচালিত পাম্প, বালির বাক্স, রেডিও ফার্স্ট এইড বক্স, কম্পাস, সেফটি টর্চ। এটা হলো সার্ভের জন্য একটা জাহাজে ন্যূনতম এই জিনিসগুলো থাকা লাগবে। এরা যে ডেকে যাচ্ছেন এরা সমস্ত এদের বিছানাপত্র সব সাথে নিয়ে আসে। এদের চাদরটা তাদের, কিন্তু আদার্স আমাদের কার্পেটটা সব এটা আমাদের। আচ্ছা, এই যে লাল রঙের কার্পেটটা সেটা আপনারা দিয়েছেন, এটা আমরা দিচ্ছি। কিন্তু এই যে চাদর, বালিশ, কম্বল এগুলো ওরা নিয়ে আসবে সব। এখানেও সমস্ত আর কি লাইফ বয়গুলো আছে। আর আপনাদের জন্য আছে লাইফ জ্যাকেট উপরে 450-400 সেম ওয়েতে আছে, দেখবেন আসলে সেম ভাড়া। এখানেও সমস্ত প্যাসেঞ্জাররা রয়েছে। আরও আসুন, দ্বিতীয় তলা। এটা হচ্ছে 3 তলা। হ্যাঁ, তিনতলা। এই পাশে হলো মসজিদ, মানে এখানে সবাই নামাজ টামাজ পড়লো সকালবেলা। এটা হলো পুজো করার স্থান, আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুম রয়েছে। আর এই যে এগুলো আপনারা ঢেকে দিয়েছেন এটা কি শীতকালের জন্য? শীতকালের জন্য, বর্ষার জন্য। হাওয়া তো খুবই তো হাওয়া আসছে নিচে। নদী কিন্তু আর ছোট নেই, নদী কিন্তু অনেক চড়া হয়ে গেছে। আর এই যে ভেতরে যে প্রপেলারগুলো চলছে, যে সেই প্রপেলার ঘোরার ফলে কিন্তু এইভাবে জল আর কি সরে যাচ্ছে এবং আমাদের যে এত বড় লঞ্চ এগিয়ে যাচ্ছে। এই রকমই কিন্তু প্রপেলার জাহাজের নিচে চলে এবং সেই প্রপেলারই কিন্তু এই জাহাজ বা এই লঞ্চকে কিন্তু এগিয়ে নিয়ে যায়। এর এক একটা এরকম পাখার ওজন হচ্ছে 1 টন করে। আর এগুলো হচ্ছে এক্সট্রা, কারণ যদি একটা খারাপ হয়ে যায়, ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু তার বিকল্প হিসাবে তখন এটাকে লাগানো যেতে পারে। যেমন আমরা বাইকে রাখি স্টেপনি, তেমনি এটা হচ্ছে স্টেপনি। এইখানে যে ধাতুটা ইউজ করা হয়েছে, যে মেটাল, সেটা হচ্ছে পিতলের তৈরি। এই রকম হচ্ছে সমস্ত প্রপেলার। এই রকম নদীপথে পরিবহনের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যাত্রীদের নিরাপত্তা বা প্যাসেঞ্জার সিকিউরিটি। এবং সেই সিকিউরিটির জন্য কিন্তু সবথেকে বেশি যেটা দরকার সেটা সার্ভাইলেন্স। তো এই সার্ভাইলেন্স রুমে কিন্তু বসে যিনি রয়েছেন তিনি সবসময় অবজার্ভ করছেন সিসি ক্যামেরার মাধ্যমে যে কোথাও কোনো কিছু সমস্যা আছে কিনা। এতগুলো যাত্রী নিয়ে পাড়ি দিচ্ছে এরকম একটা জাহাজ রাত্রিবেলায়, তো তার জন্য কিন্তু যে নিরাপত্তার প্রয়োজন সেটা কিন্তু এরা ঠিকভাবে কিন্তু মেনটেন করছে। যারা যাত্রীরা রয়েছেন তাদের জন্য একটা দোকান এবং সেই সাথে কিন্তু একটা ছোট চায়ের দোকানও রয়েছে, সেখানে কেক, চা, কফি এই সব কিছু বিক্রি হচ্ছে। নিচে আর কি যেসব যাত্রীরা রয়েছেন একদম লোয়ার ডেকে, তাদের এটা হচ্ছে ক্যান্টিন। এখানে আর কি তারা খাওয়া দাওয়া করেন। এখানে এরকম টেবিল রয়েছে আর এখান থেকে সমস্ত তাদের আর কি খাওয়া দাওয়া আর কি পরিবেশন করা হয়। এখানে মাছ রয়েছে, ভাত রয়েছে, মাংস রয়েছে। এই ইঞ্জিন রুমে সাংঘাতিক আওয়াজ এবং এই ইঞ্জিন রুমের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, তাই আপনাদেরকে ভেতরকার ছবি দেখাতে পারলাম না। ঢাকা থেকে আমরা যে যাচ্ছি বরিশাল এবং বরিশাল থেকে যে ঢাকায় আসছি, এই পুরো জার্নিতে ডিজেল খরচ হয় 6000 লিটার। এক ট্রিপে খরচ 3000, আবার ফেরার পথে খরচ 3000। 6000 লিটারে এই পুরো যাতায়াতটা সম্পূর্ণ হয়, মানে একবারে যাওয়া একবারে আসা। 3টে ইঞ্জিন কিন্তু এই জাহাজকে বা এই লঞ্চকে নিয়ে যাচ্ছে এবং সেখানেও কিন্তু কর্মীরা বসে রয়েছেন সবসময় তাদের সতর্ক দৃষ্টি নিয়ে যে কখনও কোনো যন্ত্র বা মেশিনে যেন কখনো কোনো ত্রুটি না ধরা পড়ে। মাঝ নদীতে কোথাও জাহাজকে এমার্জেন্সি নোঙর করতে হলো, ঠিক আছে, সেক্ষেত্রে এই অ্যাঙ্কারগুলোকে জলে ফেলে দেওয়া হয়। বাট এইগুলোর ওজন হচ্ছে 1 টন করে। তো এইগুলোকে জলে ফেলার জন্য এরকম মেশিন রয়েছে এবং দেখুন এইরকম হচ্ছে মোটা চেন, এরকম মেশিন এই অ্যাঙ্কারগুলোকে জলে ফেলতে সাহায্য করে। বাট এটা কোনো ইমার্জেন্সি হলে তবেই ফেলা হয়, নয়তো দরকার পড়ে না। একবার সুযোগ পেয়ে দেখে নিলাম এই লঞ্চের ভিআইপি কেবিন, যার মূল্য 8000 টাকা। লকটা আর কি কার্ডের সিস্টেমে খুলবে। ভিআইপি কেবিনে 2টো বেড আছে, ছোট একটা ফ্রিজ রয়েছে, টিভি রয়েছে, এইদিকে একটা সোফাও রয়েছে, ছোট টেবিল তো রয়েছে, এসিও রয়েছে। এটা হচ্ছে এর অ্যাটাচ টয়লেট, এটা একটা ব্যালকনি, ছোটোখাটো ব্যালকনি, এদিকে বেসিন রয়েছে, লাইফ জ্যাকেটগুলো এখানে দিয়ে দিয়েছে। এই লঞ্চে যাতায়াত করার সময় যারা ভিআইপি ক্যাটাগরি টিকিট কাটবেন তাদের খাওয়া দাওয়া করার জন্য আলাদা ডাইনিং স্পেসও রয়েছে। মানে এগুলো এখানে যে পরিষেবাগুলো আপনারা দেন শুধুমাত্র যারা ভিআইপি প্যাসেঞ্জার তাদের জন্য। মানে এর টিকিট বোধহয় 10,000 টাকা সামথিং কিছুটা শুনছিলাম। 10,000, 8,000 এরকম। বাসার খাবারের মতোই টেস্ট।
অ্যাকচুয়ালি বাসার খাবার ইচ্ছে ভালো টেস্ট। আর খাবারের টেস্টও দুর্দান্ত, সেই সঙ্গে জার্নিটা খুব দুর্দান্ত লাগছে। যখন রুমে খাবার খাবো, রুমে তো আলাদা কোনো টেবিল নেই, তখন এরকম আর কি টেবিল রুমে দিয়ে দেওয়া হবে, যে টেবিলে আমরা রুমে বসে খাওয়া দাওয়া করতে পারবো। এরকম কিন্তু টেবিল বাইরেও রয়েছে, এরকম সার্ভিস টেবিল কিন্তু আলাদা করেও রয়েছে, যেটা আমাদেরকে এনারা রুমে প্রোভাইড করবেন। সময় রাত্রি 12:18। এই বোর্ডের যিনি সুপারভাইজার আছেন বা ইনচার্জ আছেন, কি তার সাথে আর কি ঘুরে ঘুরে বোর্ড দেখছিলাম, তো উনি বললেন যে ডিনার করুন, খুব ভালো লাগবে, এখানকার খাবার দাবার দুর্দান্ত, একটা মানে অভিজ্ঞতা বা খাবার আস্বাদন অবশ্যই করুন। এত সুন্দর জার্নিতে খাওয়া দাওয়া না খেয়ে থাকাও যায় না। আর খাবার যে কেন স্পেশাল সেটা আপনাদেরকে আর বলবো। এই হচ্ছে ভাত, ইলিশ মাছের ডিম। এই জার্নিতে ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম দুটোই কিন্তু অ্যাভেলেবেল। কোরাল ফিশ, কোরাল মাছ, এই মাছটা কিন্তু এখানে খুব বিখ্যাত। আমাদের ওখানে যেমন কাতলা মাছ আমি প্রচুর দেখেছি, আমাদের এখানে কিন্তু কোরাল মাছ প্রচুর দেখতে পাচ্ছি, সব জায়গায় কোরাল মাছ রয়েছে। এই হচ্ছে চিকেন, এই হচ্ছে রূপচাঁদা মাছের কারি, গ্রেভি আছে এর মধ্যে, ইলিশ মাছের ভুনা, এটাও হচ্ছে রূপচাঁদা মাছ, রূপচাঁদা মাছের ফ্রাই, তার সঙ্গে শুকনো লঙ্কা এবং আলু ভাজা, এটাকেও সুন্দরভাবে র্যাক করে দেওয়া হয়েছে। এই হচ্ছে আলু ভর্তা, এই হচ্ছে চিংড়ি ভর্তা। এখানে সব হোটেল রেস্টুরেন্ট যেখানে যেখানে খাওয়ার ব্যবস্থা আছে সেখানে কিন্তু ভর্তা আপনারা পাবেন, বিভিন্ন ধরনের ভর্তা, শুটকি মাছের ভর্তা, চিংড়ি ভর্তা। আর এইটা হচ্ছে এই জার্নিতে স্পেশাল, এটা হচ্ছে ডাল চচ্চড়ি। এই রুটে কিন্তু দুটো খাবার খুব চলে, একটা হচ্ছে ডাল চচ্চড়ি আর একটা হচ্ছে ইলিশ মাছ এবং তার ডিম। তো সেই দুটো স্পেশাল খাবারেরই কিন্তু আইটেম আমাদেরকে দেওয়া হয়েছে। রয়েছে লঙ্কা, লেবু, শসা, লবণ। চালিয়ে শুরু করতে হ্যাঁ। ইলিশ মাছের ডিম, এটা টেস্ট করি। আহা, আর সব থেকে ইম্পর্টেন্ট আইটেম ইলিশ মাছ। এই হচ্ছে ইলিশ মাছ, এটাকে লঙ্কা ফঙ্কা দিয়ে খুব সুন্দর করে আর কি ফ্রাই করা হয়েছে। ইলিশ মাছের ডিম পুরো বদলে দিয়েছে গল্পের সিন। ইলিশ মাছের নাম করতে করতে আমরা চাঁদপুর ঢুকছি। এখন ডিসেম্বর মাস, এখন আমরা নদীপথ ধরে চলেছি, কিন্তু যখন এই চাঁদপুর আমরা পার করছি, এই যে 3টে নদীর মিলনস্থল, এখানে কিন্তু একটা অদ্ভুত শব্দ কানে আসছে, যে শব্দটা কিন্তু আমি এতক্ষণ ধরে পাইনি। সেটা হচ্ছে সমুদ্রের ঢেউয়ে যেরকম আওয়াজ হয় না, ঢেউ যখন কোথাও বাড়ি খায়, সেই আওয়াজটা এখানে হচ্ছে। কারণ এখানে নদী এতটাই চওড়া, সেই নদীর জল কিন্তু রীতিমতো বাড়ি খাচ্ছে হচ্ছে আমাদের এই জাহাজে, বা বলা ভালো আমাদের এই এত বড় লঞ্চে। তো এই বর্ষাকালের একটা খুব সুন্দর গল্প আছে, যেটা আমাদের শুভবাবু, উনি যিনি সুপারভাইজার আছেন, ইনচার্জ আছেন এখানকার, ওনার মুখ থেকে আমরা গল্পগুলো শুনছি। উনি আমাদের সব কিছু আর কি ঘুরিয়ে দেখাচ্ছেন। বর্ষাকালে এখানে কী হয়, আজকে গল্প শুনবো, কোনোদিন হয়তো আমরা এসে দেখবো, সেই অভিজ্ঞতাটা নেবো। আজ একটু গল্পটা আপনারা শুনে নিন ওনার মুখ থেকে। এই জায়গাটা হলো চাঁদপুর, এটা 3 নদীর মোহনা। এই জায়গার নদীর নব্যতা এবং গভীরতা প্রায় 30 মিটার। কেন এই 30 মিটার? এই জায়গায় কিন্তু আমাদের ইলিশ এসে এই জায়গায় ডিম দেয়, গভীরতায় কিন্তু ইলিশ মিঠা পানিতে এসে ডিম দেয় এই জায়গাটা। মানে বর্ষাকালে তাহলে আপনাদের এখান থেকে যাওয়া তো খুব মানে বিপদ এই জায়গায়। আমরা এই জায়গাতে যাই না, আমরা যাই ওই সাইডটা দিয়ে, দ্যাট মিনস ওই জায়গায় পার ঘেঁষে যেতে হয়। এই জায়গায় আমরা যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এই জায়গাটা 3 নদীর মুখের যে ঘোলটা, পানিটা সব দিক থেকে প্রবাহিত হলে আপনার একটা ঘূর্ণমান পাকের মতন হয়। ওখানে কিছু পড়লে তাকে ঢুকিয়ে দেবে টেনে, একদম টেনে নিচে নিয়ে যাবে। এই যে কাছেদার দিয়ে বড় বড় ট্যাঙ্কার, বড় বড় জাহাজ, এরা খুব এড়ায় চলে এই জায়গাটা। এখানে অনেক যখন কার্গো শিপ অনেক পানির নিচে আছে, যেগুলো তোলা অসম্ভব, মানে ডুবে গেছে অজান্তে। ডুবে যাওয়ার পর হয়তো বা দেখা গেছে যে 1 মাস 20 দিন অথবা 2 মাস তারপর পলি পড়ে গেছে, যেটা উঠানো সম্ভব না। 30 মিটার মানে তো অনেক। গল্প শুনতে শুনতেই রাত ফুরিয়ে ভোর হলো। আমাদের লঞ্চ ততক্ষণে নোঙর করেছে বরিশালের লঞ্চ টার্মিনালে। ঢাকা থেকে বরিশাল আসার গল্প যখন শোনাতে শুরু করেছিলাম তখন অন্ধকার ছিল। ঢাকা থেকে যখন বরিশাল পৌঁছে গেলাম তখন দিনের আলো ফুটে গিয়েছে। শুধু সম্পূর্ণ হয়নি আমার ঘুম। 5টা সাড়ে 5টার সময় ঢুকে গিয়েছিল হচ্ছে আমাদের এই লঞ্চ। এখানে একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু সে নামার তাড়াহুড়ো নেই, যে ভোরবেলা হলো যেমন ট্রেন থেকে নেমে পড়তে হয়, নেমে পড়ে এখানে তা নেই। এখানে ঘুম থেকে উঠে রিল্যাক্স করে মোটামুটি 7টা সাড়ে 7টা 8টা পর্যন্ত আর কি থাকা যায়। তো আমি ঘন্টা দেড়েক মতো ছিলাম, ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ হলাম। সময় সকাল 7:07। বরিশালের যে লঞ্চঘাট, সেখান থেকে রিক্সা নিয়ে এখন যাব হচ্ছে আমরা এখানকার বাস স্ট্যান্ড, যেখান থেকে বাস ধরে আবারও ট্রান্সফার হচ্ছে ঢাকা। বরিশাল নিয়ে এবার বিশেষ কোনো ব্লগ বানাতে পারলাম না, কারণ সময় হচ্ছে সংক্ষিপ্ত। আজকে আমরা যাব হচ্ছে এখান থেকে রাজশাহী। এই যে ঢাকা থেকে বরিশাল এলাম, এই যে লঞ্চে করে, যে লঞ্চে এত সুন্দর জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটাই কিন্তু ছিল আজকের ব্লগের মুখ্য উদ্দেশ্য। আর এখন বরিশালের যে ভাসমান পেয়ারা বাজার, এখন তো পেয়ারা নেই, এরপরে আবার পেয়ারার সময় আবারও একবার আসবো, তখন বরিশালে একদিন থেকে তখন আরেকটা বরিশালের উপর আলাদা করে ব্লগস বানাবো। পেয়ারা বাজার বা অন্যান্য জায়গা আছে তার উপর ব্লগস বানাবো। বরিশালের নতুন বাজারে নিতাই মিষ্টান্ন ভাণ্ডার বন্ধ। যখন আমি লঞ্চে করে আসছিলাম, অনেকের সাথে আলাপ হয়েছিল, তো তারা বলেছিল যে অবশ্যই কিন্তু এখানে এসে নিতাইয়ের দোকানের একটা স্পেশাল মিষ্টি যেটা খাবেন, বরিশালের স্পেশাল মিষ্টি ওটা। সেই জন্য রিক্সা চালককে বলেছিলাম যে আমাদের কিন্তু যাওয়ার সময় নিতাইয়ের দোকানের সামনে দিয়ে নিয়ে যেও। তো এই বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তাটাই নতুন বাজার, এখানকার এখান দিয়ে এর ওপর দিয়ে যায়, দোকানের ওপর দিয়ে যায়, বাট দোকান বন্ধ।
এই হচ্ছে বরিশালের বাস স্ট্যান্ড, যেখান থেকে বাস ছাড়ছে। এখান থেকে বাস নেওয়া যাবো হচ্ছে ঢাকা। দাদা এনে ওই যে কলিকাতা হারবার। বাস স্ট্যান্ডে পৌঁছালাম, এক কাপ চা খাওয়া হলো না। বাসের কন্ডাক্টর মামা কয়ে উঠেন 3 ঘন্টা ঢাকা পৌঁছা দিব। এখান থেকে ঢাকা পর্যন্ত বাস ভাড়া পড়লো হচ্ছে 400 টাকা করে। আর এখন সময় 7:31। একটা ভালো ঘড়ি কিনতে হবে, ঘড়ি নেই তো বারবার মোবাইল দেখে দেখে বলতে হচ্ছে। দেখা যায় ঢাকা কোনো পৌঁছাই, আর ঢাকা পৌঁছানো বড় কথা নয়, পৌঁছে আবার ব্যাগপত্র রেখে আবার বেরোতে হবে, কারণ আজকে যাবো হচ্ছে রাজশাহী, ট্রেন আছে, ওখানে ট্রেন জার্নি আছে, যদি ওই ব্লকটার পরে আসবে। বাস ছুটে চলল ঝড়ের গতিতে বরিশাল থেকে ঢাকার পথে। বাস জার্নি অনেকবারই করতে হয়েছে, কিন্তু এই পথে বাসের গতি যেন একটু বেশি। না হলে পদ্মা সেতুর উপর দিয়ে ঘন্টা প্রতি 100 কিলোমিটার স্পিডে বাস হয়তো ছুটতে পারতো না। বাসের গতি, সেই সঙ্গে পাল্লা দিয়ে কুয়াশা আর ঠান্ডা হাওয়ার ঝাপটা সব কিছুকে সাথে নিয়েই পদ্মা সেতু পেরিয়ে এলাম। কিন্তু এত সব প্রতিকূলতার মধ্যে ক্যামেরার কারসাজিতে পদ্মা সেতু সেইভাবে কভার করতে পারলাম না। যদিও পরবর্তী সময়ে আরও একবার এসে এই ব্রিজ কভার করেছি, যে অভিজ্ঞতা আরও একটা পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সময় সকাল 10:51, পৌঁছে গেলাম হচ্ছে শাহিদাবাদ। এই রাস্তায় খুব জ্যাম, তো এখানে নেমে গেলাম। এখান থেকে নেমে রিক্সা নিয়ে আর কি ট্রান্সফার হবো হোটেলে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে, যে পর্বে আমি জার্নি করব ঢাকা থেকে রাজশাহীর পথে। পরবর্তী পর্বে আমি জার্নি করব ঢাকা থেকে চাঁপাই নবাবগঞ্জের পথে বনলতা এক্সপ্রেসে।